পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের দেশ নেপাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এবারে ভ্রমণে থাকবে নেপালের রাজধানী কাঠমান্ডু এবং নেপালের জনপ্রিয় জায়গা পোখারা ঘুরে দেখা সহ এক্সাইটিং কিছু অ্যাক্টিভিটিস। নেপালে হালাল রেস্টুরেন্টে খাবার দাবারের অভিজ্ঞতা সহ রোড সাইড কিছু রেস্টুরেন্ট নিয়ে ইনফরমেশন। আজকের ভিডিওতে থাকবে ঢাকা থেকে নেপাল যাওয়ার সব ইনফরমেশন, সাথে ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য। আশা করি আমাদের 6 দিনের নেপাল ভ্রমণের কয়েকটি এপিসোড আপনাদের পরবর্তী নেপাল ভ্রমণ পরিকল্পনায় সহায়ক হবে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। সকাল 7টায় আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হলাম। রাস্তা একদমই ফাঁকা। 30 মিনিটে চলে এলাম এয়ারপোর্টে। তবে এবার এয়ারপোর্ট বেশ ফাঁকা ছিল, দেখে একটু অবাকই হলাম। আমাদের ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সকাল 10:15-তে ছিল। চেক ইন ইমিগ্রেশন শেষ করে বলাকা লাউঞ্জে যাই ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য। ইমিগ্রেশন শেষ করলাম। ইমিগ্রেশনে একটা কোয়েশ্চেনও আমাদের এবার জিজ্ঞাসা করে না, মানে একদম ব্ল্যাঙ্ক ছিল আর কি। আজকে এয়ারপোর্ট অনেক ফাঁকা, এই যে অনেক ফাঁকা। বলাকাতে এর আগেও আমরা বেশ কয়েকবার খেয়েছি, বাট এবার খাবারের আইটেম কম ছিল। কয়েক সেকেন্ডে চলুন খাবারগুলো এক ঝলক দেখে নেই। কেমন খাবার? তাই না? চাউমিন টাউমিন অন্যান্য লাউঞ্জে যেমন আর অনেক আইটেম, লিমিটেড আইটেম, আর একটু বাড়ানো উচিত, তাই না? বলাকা যেহেতু অনেক আগে থেকে সার্ভিস দিচ্ছে, সো তাদের সার্ভিসও প্রিমিয়াম হওয়া উচিত। বলে রাখি, আমাদের নেপাল ভ্রমণটা এতটা আনন্দদায়ক হতো না যদি ফয়সাল ভাইয়া, ভাবি এবং ফাইজান আমাদের ভ্রমণ সঙ্গী না হতো। থ্যাংক ইউ ভাইয়া, ভাবি অ্যান্ড ফাইজান এত লাভ অ্যান্ড কেয়ার করার জন্য। আমাদের দেশীয় বিমানগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সই আমার কাছে বেস্ট মনে হয়। এখানে লেগ স্পেসও বেশ ভালোই থাকে। বোয়িং বিমানের সিটের পেছনে স্ক্রিন থাকে, সময়গুলো বিনোদনের মধ্য দিয়েই যায়, একদমই বোরিং ফিল হয় না। তবে খাবারগুলো একদমই ভালো হয় না। খাবারের দিক দিয়ে অন্য এয়ারলাইন্সের থেকে বিমান বাংলাদেশ অনেক পিছিয়ে আমার মনে হয়। আর একটু ইমপ্রুভ করা উচিত তাদের খাবার দাবার। খুব একটা ভালো না, তোমার ফ্রিজিং করা তো ঠান্ডা, খাবারগুলো সবগুলোই ঠান্ডা ঠান্ডা। একটু হট বা একটু গরম যদি থাকতো ভালো লাগতো, খাইতে কিন্তু খুব একটা মজা লাগে। তারপর এইটা যে খাবারটা দিয়েছে, এটা না কেক না কুকিজ, একদম ড্রাই ছিল, শক্ত, আর চিনিগুলো মেল্ট হয়নি, একদম কিচকিচ করছিল আর কি। আমাদের কাছে এই খাবারটা একদমই ভালো লাগেনি, খুবই শুকনা টাইপের একটা খাবার ছিল আর কি। তবে নেপাল থেকে আমরা যখন ব্যাক করি সেই দিনের খাবারটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে। মানে ব্রেড যেটা ছিল, বান, ওইটা আগের মতোই আছে, বাট কুকি যেটা দিয়েছে সেটা একটু ভালো ছিল আর কি। আর ব্রেডের মধ্যে তেমন কোনো কিছুই ছিল না। আগের বারে যেমন অনেক কিছু খাবার ছিল, এইবারে আসলে কিছুই না, পুরোটাই সস দিয়ে খেয়ে ফেলতে হবে এরকম আর কি খাবার। যাই হোক, আমাদের মেয়ে প্রথম সিট পেয়েছে এবং প্রথম সিটটাই ফাঁকা যাচ্ছে। আমার কোলে বসেই তার পুরো জার্নিটা শেষ হয়েছে। এখন সকাল 10:30 বাজে। তবে এয়ার ট্রাফিক অনেক থাকার কারণে 1 ঘন্টা ডিলেড টেক অফ হয়। আমরা রিকোয়েস্ট করে রাইট সাইডে সিট নিয়েছিলাম, কারণ লাকি হলে এই পাশ থেকে মাউন্ট এভারেস্টের দেখা মিলবে। খালি চোখে বলেন আর ক্যামেরায় বলেন, অনেক খোঁজাখুঁজি করেও তাহাকে দেখতে পেলাম না। কিছুটা সময় নীলাকাশে সাদা মেঘের দৌড়াদৌড়ি, আর কিছুটা সময় ভিডিও মেকিং করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেল। চলে এলাম নেপালে। আমরা 1 মাস আগে এয়ার টিকিট কেটেছিলাম, আমাদের 90,000 টাকা পড়েছিল। আরও আগে যদি টিকিট কাটা হয় তাহলে এয়ার ফেয়ার আরও কম হয়। বাংলাদেশ আর নেপালের সময় গ্যাপ মাত্র 15 মিনিট, মানে বাংলাদেশে এখন যদি 12টা বাজে, নেপালে 12:15। নেপাল ইমিগ্রেশনেও আমাদের কিছুই জিজ্ঞাসা করেনি। ভেবেছিলাম অ্যাটলিস্ট হোটেল বুকিংটা আস্ক করবে, বাট অ্যাকচুয়ালি সেটাও করেনি। যাই হোক, বেল্টে গিয়ে দেখে সুন্দর করে বেল থেকে লাগেজগুলো নামায় রাখছে। সিম কিনলাম 500 রুপি দিয়ে। 7 দিনের একটা প্যাকেজে 10 জিবি ছিল। হোটেল থেকে আমাদের জন্য একটা শাটল পাঠানো হয়েছে। আমাদের হোটেলটা থামেলে। কাঠমান্ডু থেকে থামেলে যেতে আর কোনো ট্রান্সপোর্ট কস্ট আমাদের আর লাগলো না। এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে আমাদের 30 মিনিটের মতো সময় লেগেছে। রাস্তায় হালকা ট্রাফিক পেয়েছি আমরা। এবার আসি ভিসা সংক্রান্ত ইনফরমেশন নিয়ে। বাংলাদেশ থেকে নেপাল অন অ্যারাইভাল ভিসাতে যাওয়া যায়। এক্ষেত্রে বছরে একবার অন অ্যারাইভাল ভিসায় কোনো চার্জ লাগে না। যদি কেউ সেকেন্ড টাইম নেপালে যায় সেই বছরেই তাকে $30 চার্জ দিতে হয় ভিসা পারপাস সার্ক কান্ট্রির জন্য। নেপাল ইমিগ্রেশন ওয়েবসাইটে অন অ্যারাইভাল ভিসার ফর্ম আছে, যেটা ফিল আউট করতে হয় ট্রাভেলের 24 ঘন্টা বা 48 ঘন্টা বা 72 ঘন্টা আগে। আর সেই ফর্মটা
প্রিন্ট কপি সাথে রাখতে হয় অথবা সফট কপি রাখলেও হয়। ফর্ম ফিল আপের সময় হোটেল বুকিংয়ের ইনফরমেশন দেয়া লাগে। যদি চান নেপাল এয়ারপোর্টে পৌঁছেও ফর্মটা ফিল আপ করবেন সেটাও সম্ভব, সেক্ষেত্রে একটু ঝামেলায় হয়ে যায়। সো আগে থেকে ডকুমেন্ট রেডি থাকলে ভালো হয়, ইমিগ্রেশনটা স্মুথ হয় আর কি। আমি অন অ্যারাইভাল ভিসা ফর্মের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমরা উঠেছিলাম সামসারা বুটিক হোটেলে। অলরেডি আপনারা হোটেলের লবি এবং বাইরের ওপেন স্পেসটা দেখে ফেলেছেন। হোটেলের লোকেশনটা কিন্তু সুন্দর জায়গায়, বের হলেই চারপাশে গিফট শপ পাবেন, রেস্টুরেন্ট পাবেন, আর 2 মিনিট হাঁটলেই মেইন রোডটা পড়বে। এখানে আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ছিল আর্টিফিশিয়াল অরেঞ্জ জুস। মজা আছে, অঙ্গা খেয়ে দেখো। এটা ম্যাঙ্গো না, আচ্ছা ম্যাঙ্গো। দেখো খেয়ে দেখো, একটু খেয়ে দেখো। আমি বলছি এটা অঙ্গা। আচ্ছা থাক। আমরা booking.com থেকে এই রুমটা বুক করেছিলাম ট্রাভেলের 1 মাস আগে। আসেন রুমটা দেখি। হ্যালো, মাত্র 3400+ রুপিতে বেশ ভালোই রুম পেয়েছি আমরা। উইন্ডো ভিউটা সুন্দর, সামনে যে সরু রাস্তাটা দেখছেন তারপরে জমজমাট সব দোকানপাট বসে। এই রুমে একটা বড় ক্লোজেট দেয়া আছে, ক্লোজেটের ভেতরে এক্সট্রা পিলো আর হ্যাঙ্গার দেয়া আছে। ভেতরে কিন্তু অনেক জায়গা আছে, যদিও একদিনের জন্য আসলে ক্লোজেটটা তেমন প্রয়োজনই হয় না। এখানে গরম পানির ব্যবস্থা সহ চা কফির আয়োজন করা আছে, একটা টিভি আছে, এখানে একটা ছোট মিরর দিয়েছে। এখানে ফ্রিজের জন্য একটা ক্যাবিনেট করা থাকলেও এখানে আসলে কোনো ফ্রিজ নেই। ওয়াশরুমটাও ক্লিন আছে, বেসিক স্ট্যান্ডার্ড যে টয়লেট্রিজগুলো দেয় সেগুলো আছে, হেয়ার ড্রায়ারও আছে, একটা বাথটাবও দিয়েছে। বেশ ভালোই লেগেছে আমাদের কাছে। সো এই ছিল আমাদের রুম ট্যুর। এখন ক্ষুধায় পেট চোচো করছে, খেতে হবে। চলেন যাই দেখি কোথায় হালাল খাবার দাবার পাওয়া যায়। নেপালে ইন্ডিয়ান এবং চাইনিজ রেস্টুরেন্ট অ্যাভেলেবল হলেও হালাল খাবার দাবার নিয়ে কিন্তু একটা চিন্তা থেকেই যায়। আমরা বেশ খানিকটা খোঁজাখুঁজি করে এই হালাল রেস্টুরেন্টটা পাই আমাদের হোটেল থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। আল মদিনা হালাল ফুড রেস্টুরেন্টের লোকেশনটা গুগল করলেই ইজিলি পেয়ে যাবেন। থামেলে এই এরিয়াতে থাকলে হালাল খাবার দাবার আর টেস্ট নিয়ে একদমই চিন্তা নাই। রেস্টুরেন্টের পরিবেশটাও বেশ ভালোই ছিল। আমরা নিয়েছিলাম ভাত, 2টা মাটন ফুল, আলু গোবি মানে সবজি টাইপের আর কি, আর ডাল। ভাই বিশ্বাস করেন, খাবার খেয়ে আমার একটুও মনে হয় না যে আমি দেশে নাই। একদম দেশীয় টেস্ট পেয়েছি আর কোয়ান্টিটিও বেশ ভালোই ছিল। থামেলে হালাল খাবার চাইলে নিঃসন্দেহে এখানে আসতে পারেন। খাবার দাবার খেয়ে বেরিয়ে পড়লাম। পথে একটা বাংলা রেস্টুরেন্ট পেলাম, ইয়াসিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার আর ভেতরের পরিবেশটা কেমন সেটা আমাদের দেখা হয়নি। বিলবোর্ডে দেওয়া আছে কি কি বাংলা খাবার এখানে পাওয়া যায়। এখানে খাবার ট্রাই করে দেখতে পারেন, আর যদি আপনারা এখানে খেয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন কেমন ছিল আপনাদের এক্সপিরিয়েন্স। নেপালের রাস্তায় রিক্সা দেখলাম, যদিও এগুলো আমাদের দেশে থেকে একটু ডিফারেন্ট, একটু বড় সাইজের আর কি, তবে রিক্সা কিন্তু অতটা অ্যাভেলেবল না যতটা ট্যাক্সি অ্যাভেলেবল। আমরা এখন আছি দরবার স্কোয়ারে। এখানে চারপাশ জুড়ে কয়েকটা পুরাতন অনেক আগের যুগের কিছু স্থাপনা আছে। এগুলা মেইনলি সাবেক কাঠমান্ডু রাজ্যের রাজকীয় বাসভবনের প্লাজা। কাঠমান্ডুর দরবার স্কোয়ারের চারপাশে দর্শনীয় স্থাপত্যিক নিদর্শন ছিল। কয়েক শতাব্দী কাল ধরে নির্মিত নেওয়ার শিল্পীদের শিল্পকর্ম এই স্থাপত্য কর্মগুলোতে শোভা পাচ্ছিল। দরবার স্কোয়ারের বেশ কয়েকটি দালান 2015 সালে যে ভূমিকম্পটা হয়েছিল নেপালে সেখানে ক্ষতিগ্রস্ত হয়। দরবার স্কোয়ারটা কিন্তু বেশ জমজমাট, হ্যাঁ, প্রচুর লোকের সমাগম হয় এখানে। রাস্তার দুপাশ জুড়ে অনেক গিফট শপ সোভিনিয়ারের জন্য দোকানপাটও বসে যায়।
একটা রিকোয়েস্ট থাকছে আপনাদের জন্য, আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন। দোকানপাট যেখানেই দেখবেন কাঁসার এসব জিনিসপত্র সেখানে থাকবেই, এবং আমি ভেবেছিলাম যে এগুলো নর্মাল হয়তো বাটি হবে, বাট না, এগুলো কিন্তু আসলে একটু ডিফারেন্ট। তারা বলছিল এই বাটিগুলো মেইনলি তারা আসলে ঔষধ তৈরিতে কাজে লাগায়। এটা যখন মুভ করছিল মানে খুবই ভাইব্রেটিং একটা আওয়াজ হচ্ছিল আর কি। হ্যাঁ, হাত দিলে কোনোরকম একটা ইলেকট্রন মনে হচ্ছিল যে সেখান থেকে উৎপাদন হচ্ছে। দারুণ না জিনিসটা? আর একটা কথা বলতেই হয়, দিনের বেলার থেকে রাতের নেপাল কিন্তু একটু বেশি জমকালো। ঘুরতে ঘুরতে একটা আইসক্রিমের শপ পেলাম, আইসক্রিম টেস্ট করলাম, আইসক্রিমগুলো খুব মজার ছিল। আর আরেকটা কথা, নেপালে কিন্তু ইন্ডিয়ান রুপি হার হামেশাই চলে। এখানে এমন কোনো শপ নাই যে তারা ইন্ডিয়ান রুপি অ্যাকসেপ্ট করে না। আমরা এক্সপিরিয়েন্স করেছি প্রায় 90% শপই ইন্ডিয়ান রুপি অ্যাকসেপ্ট করেছে আর কি, এবং রেটও ভালোই আসে। ভিডিওটা এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে হাসি খুশি থাকুন। টাটা।